ওয়েলকাম টু ওয়েলনেস ওয়েভস। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মনোয়ারুল আজিজ। ডাক্তার মনোয়ারুল আজিজ একজন সফল দন্ত চিকিৎসক এবং সমাজসেবক। উনি একজন সৎ ব্যক্তিত্ব হিসেবে ওনার অনেক সুনাম রয়েছে। ডাক্তার মনোয়ারুল আজিজ ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালের 14তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন। উনি 1981 সালে সরকারি চাকুরিতে যোগদান করেন এবং পাবনা, নাটোর সহ বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে উনি সফলতার সাথে সুনামের সাথে চাকুরি জীবন শেষ করেছেন। এছাড়া উনি পাবনা 250 বেড মেডিকেল কলেজ হসপিটালের প্রথম সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ডিজি হেলথ থেকে উনি রিটায়ার করেন। এবং সম্পর্কে উনি আমার বাবা। কেমন আছো বাবা তুমি? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আজকে আমি তোমার সাথে অনেক গল্প করব, কারণ তুমি যখন ডেন্টাল কলেজে পড়াশোনা করেছো আমি আসলে সেই সময়গুলো সম্পর্কে জানতে চাই। আমি এবং তামিম দুইজনই তো আমরা ডেন্টিস্ট্রি পড়েছি এবং আমরা তোমরা হচ্ছে আমাদের একটা পথপ্রদর্শক আর কি। তোমাদের কাছ থেকে আমরা সেই গাইডেন্সগুলো নিতে পারবো। তাই আমি তোমার গল্পটা আজকে শুনতে চাই। তুমি কিভাবে চিন্তা করলা যে ডেন্টালে ভর্তি হবা? তো লম্বা ইতিহাস। আসলে আমি যখন ডেন্টাল কলেজে ভর্তি হই 1976 সালে, তখন আমি ডেন্টাল সার্জারি চিনতাম না। আচ্ছা। পাবনাতে তখন পাশ করা ডেন্টিস্ট কেউ ছিলেন বলে আমার জানা নেই, আমি দেখিনি। যে কারণে আগে 2-4 জন ডিপ্লোমাধারী যে ডেন্টিস্ট পাবনায় ছিলেন তাদের হয়তো চিনতাম কিংবা দেখতাম। এর বাইরে আমার ডেন্টিস্ট্রিতে পদচারণা কিংবা পরিচয় ছিল না। কিন্তু আমি যখন 72 সালে ডিগ্রি ইন্টারমিডিয়েট পাশ করলাম, পাশ করার পরে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে সফল না হতে পেরে আবার পড়াশোনা কন্টিনিউ করি, বিএসসি পাশ করি। বিএসসি পাশ করার পরে আমি কেন যেন খবর পেলাম যে ডেন্টাল একটা সাবজেক্ট আছে, যেখানে দাঁতের ডাক্তার হিসেবে পড়াশোনা করার সুযোগ আছে। এটা ঢাকা ডেন্টাল কলেজ নামে একটা কলেজ আছে। এটা আমি তখন ঢাকায় থাকতাম এবং ঢাকায় থাকাকালীন সময়ে আমার এই ইনফরমেশনগুলো আমি পাওয়ার পরে যখন ডেন্টাল কলেজে ভর্তির অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, তখন আমি ওই পরীক্ষা অ্যাটেন্ড করি। এইটা হলো 1976 সালের প্রথম দিকে, আমার যতদূর মনে পড়ে। এরপরে আমি সেখানে রিটেন পরীক্ষা দিলাম, রিটেনে অ্যালাউড হলাম, ভাইভা দিলাম, ভাইভাতে অ্যালাউড হলাম, তারপরে আবার ভর্তি হলাম। এগুলো সবই পরিবারের কনসেন্টে। কিন্তু আমি ওই সময় নিজেকে এত গুটিয়ে রাখার চেষ্টা করতাম যে আমি ভর্তি না হওয়া পর্যন্ত কাউকে বলবো না যে আমি সুযোগ পেয়েছি কি চান্স পেয়েছি। তারপর আমি ভর্তি হয়ে বললাম। অনেক আত্মীয় স্বজন বললেন যে ডাক্তারি পড়তে লাগলা তো দাঁতের ডাক্তার কেন, অন্য ডাক্তারি হলে ভালো হতো ইত্যাদি। আবার কেউ কেউ বললো যে না এটাই ভালো, এটা তুমি করো ভালো। তখন আসলে আমি ভিতরে ঢোকার চেষ্টা করলাম। 76 সালে আগস্ট মাসের দিকে আমাদের ক্লাস শুরু হলো। তখন থেকে নিজেকে আবার ডেন্টিস্ট হিসেবে আবিষ্কার করার সুযোগ পেলাম। আচ্ছা, তার মানে আসলে তোমার ডাক্তার হওয়ার একটা ইচ্ছা ছিল, না হলে এটা তোমার চোখে কেন পড়বে? অবশ্যই প্রথম থেকেই আমি চাইতাম যে আমার, বিশেষ করে আমার বাবা মা খুব চাইতেন যে আমি ডাক্তার হই। এটা তাদের ইন্সপিরেশন থেকেই আমার মধ্যে এসেছে। এই আচ্ছা, আর ওই সময় যে তোমরা যে ভর্তি পরীক্ষা দিলে, আমি জাস্ট জানতে চাই, এখন তো যেমন ডেন্টালে ভর্তি পরীক্ষা হয়, তখন তোমাদের ভর্তি পরীক্ষাগুলো মানে তোমাদের এই যে ভাইবা নিতে গেলা সেই টিচারগুলা ওই সময়গুলো একটু বলো, তোমার টিচারগুলো কেমন ছিল? আমার টিচারগুলো সম্পর্কে, আমি ডেন্টাল কলেজে যখন ভর্তি পরীক্ষা দেই তখন আমি ডেন্টাল কলেজের কাউকেই চিনি না। আচ্ছা। এবং কোন দরজায় কোন পরীক্ষা হবে এটাও আমাকে জিজ্ঞেস করে করে আগাতে হয়েছে। আচ্ছা। তারপর যখন যেদিন রিটেন পরীক্ষা অ্যাপ্লিকেশন করলাম, রিটেন পরীক্ষার কার্ড পাইলাম, রিটেন পরীক্ষা দিলাম, ভাইভা পরীক্ষার জন্য ডাকা হলো, ভাইভা পরীক্ষা দিতে ডেন্টাল কলেজে গেলাম। ডেন্টাল কলেজে যাওয়ার আগে ওই সময় আমি একজন ডেন্টিস্টের খবর পেলাম যে ওনার বাড়ি পাবনায়। আচ্ছা আচ্ছা। তাই আমি ভাবলাম যে একটু কানেকশন হলে আমি হয়তো জানতে পারবো কি ধরনের প্রশ্ন হয় ইত্যাদি। তখন ওনার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম এবং উনি তখন আমাকে বললেন যে আসলে
ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার সময় যে স্যাররা ভাইভাতে থাকেন তারা খুবই কড়া, এবং এই ব্যাপারে কোনো রকম ধরপাকড় কিংবা তদবিরের কোনো সুযোগ নেই, হ্যাঁ, বরং নিজেকে প্রমাণ করাই এখানে সবচেয়ে বড় কাজ হবে, সুতরাং তুমি সেভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি। আচ্ছা আচ্ছা, এইটুক রেফারেন্স আমি পাইলাম। তারপরে আমি ভর্তি পরীক্ষা ভাইবা দিতে আসলাম। ভাইবা দিতে এসে আমি সেদিন শুনলাম যে যে স্যারের বোর্ডে আমাকে ফেলা হয়েছে সেই বোর্ডে যে স্যার থাকবেন, যে প্রফেসর থাকবেন, সেই প্রফেসর খুবই ইংরেজিতে পছন্দ করেন, ইংরেজিতে প্রশ্ন করতে, ইংরেজিতে উত্তর উনি এক্সপেক্ট করেন। তো এখানে তো সবাই ইন্টারমিডিয়েট পাস ছাত্ররা আসছে পরীক্ষা দিতে, আমি আবার ইন্টারমিডিয়েটও পাস করছি, তারপরে ডিগ্রিও পাস করেছি। সুতরাং আমার একটা অ্যাডভান্টেজ ছিল, একটা সাহস ছিল আমার যে ঠিক আছে ইংরেজিতে যদি উত্তর দিতে হয় আমি ইংরেজিতে উত্তর দিব। সেই হিসাবে আমি ভাইভা পরীক্ষা দিতে যখন ঢুকলাম তখন আমাকে সেভাবেই প্রশ্ন করা হলো, এবং লাকিলি দেখা গেলো যে আমাকে যে প্রশ্ন করলেন ডিগ্রিতে সেই প্রশ্নের পরীক্ষা আমার ওই বোটানিতে ওই পরীক্ষার প্রশ্ন আসছিল, আমার কমন পড়ে গেল। আমি তো সেদিন সুন্দরভাবে ভাইভা ওভারকাম করে চান্স পেলাম, এবং তারপরে বাড়িতে এসে জানালাম যে আমি চান্স পেয়েছি, তার মধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু হয়ে গেল। আচ্ছা, তার মানে ও আসলে টিচার যেরকম চাচ্ছিল ইন্টারভিউ বোর্ডে তোমাকে ঠিক সেরকমই কিন্তু পেয়ে গেছে সেই টিচার। পরে কি ওই টিচারের সাথে পরে আবার তুমি যোগাযোগ করেছিলে? যোগাযোগ হয়েছে, আমরা এটা খুবই ওয়েল নোন একজন টিচার প্রফেসর মাস্তানা, প্রফেসর আবু হায়দার সাজিদুর রহমান, ওনাকে মাস্তানা স্যার হিসেবে আমরা সবাই চিনতাম এবং বলতাম, এবং উনি খুব রিনাউন্ড একজন প্রফেসর, খুবই ডেভোটেড একজন ডেন্টালের প্রফেসর। ওনার সঙ্গে আমার ছাত্র অবস্থায় ক্লাসে ব্যক্তিগতভাবে এত সম্পর্ক ভালো ছিল যে আমি পাশ করে ইন্টার্নি শেষ করে যখন পাবনাতে পোস্টেড হয়ে চলে আসলাম তখন ওনার সঙ্গে দেখা করে আমি বলে আসলাম যে স্যার আমি পাবনায় গেলাম। এর কিছুদিন পরে উনি পিজি হাসপাতালে জয়েন করেছেন প্রফেসর হিসেবে। পিজি হসপিটালে ডেন্টাল ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি খুলেছেন, তার সেটারও উনি ডিন ছিলেন, প্রফেসর ছিলেন। তারপরে উনি আমার এক বন্ধু বলতেছে, এই তুই কোথায় যাস, তুই পিজি হাসপাতালে মাস্তানা স্যারের সাথে দেখা কর। কেন বলে মাস্তানা স্যার বলছে যে ওই ছেলেটা কই, ওকে আমি মাস্টার বানাবো, ওকে ধরে নিয়ে আয়, ওকে ভর্তি করে দেবো। আমি এই কথা শুনে আমি যেই পাবনায় চলে আসার পরে পাবনা আমার এত ভালো লেগে গেছে চাকরি করতে যে আমি আর পিজি হাসপাতালের এরিয়ার মধ্যেও যাই না, যে আমি গেলে যদি আমাকে স্যার ভর্তি করে আটকায় দেয় তাহলে তো আমার জন্য আমার ভালো হবে না। এবং তখন আমরা পাবনাতে আমার ওই সময় লোভ ছিল যে আমি পাবনায় হসপিটালে চাকরি পাওয়ার পরেই পাবনায় একটা লায়ন্স ক্লাব, পাবনায় একটা ডায়াবেটিক হাসপাতাল, এগুলা এস্টাবলিশ করার জন্য আমার উপরে দায়িত্ব দেওয়া হলো। আমি তখন এগুলো দুটারই সেক্রেটারি, চার্টার সেক্রেটারি, প্রথম সেক্রেটারি হিসেবে লায়ন্স ক্লাব থেকে লায়ন্স ক্লাবকে এস্টাবলিশ করা হলো। লায়ন্স ক্লাবকে এস্টাবলিশ করার পরে আমরা লায়ন্স ক্লাবের মাধ্যমে ডায়াবেটিক হাসপাতালকে এস্টাবলিশ করলাম। এই কাজগুলো ব্যক্তিগতভাবে আমি দৈনন্দিনভাবে আমার প্রফেশনের চাইতেও বেশি ইন্টারেস্ট দিয়ে করতাম, যার জন্য ঢাকায় যে ডেন্টিস্ট্রিতে আমি যে ফার্দার শিক্ষক হব কি কোনো পোস্ট গ্রাজুয়েশন করব এইটার দিকে আর আমি যাওয়ারই সুযোগ পাইনি। পরবর্তীতে দেশের বাইরেও পোস্ট গ্রাজুয়েট করার ফেলোশিপ করার সুযোগ পেয়েছি, জাপানে যাই, হোক্কাইডো ইউনিভার্সিটিতে, তখন সুযোগ পেয়েছিলাম। তারপরে আমি আসলে সোশ্যাল সেক্টরে এবং ডেন্টাল সেক্টরে এমনভাবে আমি পাবনাতে ব্যস্ত হয়ে গেলাম যে আর আমার এর থেকে এই সার্কেলের বাইরে থেকে আমি আর বেরোতে পারি। আচ্ছা আচ্ছা, মানে তার মানে হলো পাবনাতেই তুমি তোমার যত মেধা আছে সেটা লিডারশিপ হোক, তারপরে চিকিৎসক হিসেবে পাবনার লোকদেরকে সেবা করা হোক, এটা তুমি এখানেই পুরোটা আসলে ঢেলে করেছো। আসলে হলো কি ওই সময় আমি আমার প্রফেশনে এসে যেটা দেখলাম যে একটা কঠিন শূন্যতা ডেন্টাল ডিপার্টমেন্ট। ডেন্টাল ডিপার্টমেন্টে
পাবনার লোককে সার্ভিস করার জন্য একটা বিশাল শূন্যতা। একজন দুইজন ডেন্টিস্ট আসেন, 1 মাস 2 মাস 3 মাস থাকেন, চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান, এরকম একটা অবস্থা এখানে। এবং হসপিটালে সার্ভিস খুবই মানে অনুল্লেখ করার মতো। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার একটা লোভ হলো যে পাবনার লোকজনকে দাঁতের বিষয়ে, দাঁতের রোগ বিষয়ে সার্ভিস দেওয়াটা অন্তত একটা জরুরি বিষয়। অবশ্যই। এবং তখন আমি ব্যক্তিগতভাবে লায়ন্স ক্লাবের মাধ্যমে সারা পাবনা জেলায় ডেন্টাল ক্যাম্প করি। আচ্ছা আচ্ছা। এবং এমন কোনো এলাকা নাই, এমন কোনো স্কুল নাই যেখানে আমরা ডেন্টাল ক্যাম্প করি নাই। আচ্ছা। ডেন্টাল ক্যাম্প করার মাধ্যমে এইটা প্রচার হলো যে এখন থেকে দাঁতের ডাক্তারি ওই কবিরাজরা না, আচ্ছা, দাঁতের ডাক্তাররা করবে। আচ্ছা। এই কথাটি আমি এস্টাবলিশ করতে পেরেছি। তখন থেকে দাঁতের ডাক্তার হলো ডাক্তার। আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি গেঞ্জিতেও। হ্যাঁ, তখন আমার জামার পিছনে, জামার সামনে, গেঞ্জির সামনে নোবেল ডেন্টিস্ট্রি কিংবা ডেন্টিস্ট্রি ইজ গ্রেট, এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা থাকতো। এবং এটা পরে পরে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পে যেতাম যাতে লোকজন বুঝতো যে মানে ডেন্টিস্ট্রিকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। এবং একটা সময় ছিল যে ডেন্টাল কলেজেও আমরা যখন ছাত্র, তখনও আমরা অনেক সময় নিজেদেরকে ডেন্টিস্ট হিসেবে পরিচয় দিতে চাইতাম না, কিন্তু পরবর্তীতে এটাকে নিজেদের মোটিভেশনের মাধ্যমে আমরা এই সাবজেক্টকে, এই টপিককে পপুলার করে ফেলি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তার মানে তোমরা কিন্তু সেই ডেন্টিস্ট্রির যে একটা সময় ছিল যখন মানুষ দাঁতের যত্ন হিসেবে কিছু বুঝতো না, দাঁতের ডাক্তারও ছিল না, ওই সময় থেকে তোমরা কাজ করে আসছো। এবং সেই সময় থেকে এখন যখন আমরা দেখি যে ইমপ্ল্যান্ট, আমরা ইমপ্ল্যান্টোলজি, আমরা যখন দেখি অর্থোডন্সিয়া, আমরা যখন দেখি অরাল সার্জারি, আমরা যখন দেখি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যখন এই সাবজেক্টগুলো, এই টপিকগুলো আমাদের সামনে আসে, তখন আমাদের খুব কষ্ট হয় যে ওই বইয়ের মধ্যে এই সাবজেক্টগুলো আমরা নামগুলোও দেখেছি কিনা। আচ্ছা আচ্ছা। সেই ডেন্টিস্ট্রি এখন ডেভেলপ। শুধু ডেভেলপ মানে কি, আমি প্রাউড ফিল করি এইটা ভেবে যে ডেন্টিস্ট্রি বোধহয় একমাত্র মেডিকেল সাবজেক্ট যে সাবজেক্টের ট্রিটমেন্ট বাংলাদেশে একদম আধুনিকতম চিকিৎসা, অনেক কম দামে, সারা দুনিয়ার মধ্যে অনেক কম দামে সবচেয়ে আধুনিকতম চিকিৎসা বাংলাদেশে হয়। এবং আমি কিন্তু এটা শুনেছি তোমার কাছে কিন্তু দেশের বাইরে থেকে লোক পাবনাতে আসে ট্রিটমেন্ট করতে। প্রচুর 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 আমার আত্মীয়-স্বজন, আমার রোগী, আমার বন্ধু-বান্ধব, তারা ইউরোপ আমেরিকাতে যারা থাকে, কানাডা অস্ট্রেলিয়া যারা থাকে, মিডল ইস্টে যারা থাকে, তারা যখন দেশে ছুটিতে আসে তখন তাদের বড় একটা মানে সময় ডেন্টিস্ট্রিতে চিকিৎসাতে ব্যয় করে। এবং তারা তাদের ডেন্টিস্ট্রির মেইনটেনেন্সটা আমাদের মাধ্যমেই করে। এবং এটা তারা বলে যে স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট ইন বাংলাদেশ, ডেন্টাল ট্রিটমেন্ট ইজ ভেরি আপ টু ডেট দেন দ্য, এবং অনেক কম খরচেও কিন্তু হয়। অনেক কম খরচ, মানে ঘুরে ফিরে প্লেনের ভাড়া দিয়ে, যাওয়া আসার খরচ দিয়ে, আমাদের পয়সা দিয়েও অনেক সাশ্রয় হয়। এবং এটা এখন আমরা উই ফিল প্রাউড অফ ইট, যে এখন আমি এটাও প্রাউড করি যে ফিল করি যে আমার ছেলে, আমার ছেলের বউ, এরাও ডেন্টিস্ট। আমি তো এদেরকে অন্য লাইনে পড়াশোনার জন্য এনকারেজ করতে পারতাম, বাট আমি তাদেরকে এনকারেজ করেছি এই টপিক, এই সাবজেক্টে পড়াশোনা করার জন্য, বিকজ অফ আই লাভ দ্য সাবজেক্ট। এবং এই সাবজেক্টের মাধ্যমে যে মানুষকে সেবা করার কত সুন্দর সুযোগ, এটা আমি এখন ফিল করি। তাহলে তুমি বলতে চাচ্ছ যে এই যে অনেকে কিন্তু এখনো একটা আমরা এরকম যা শুনতে পারি যে ধরো কোনো ছেলে মেয়ে কথা বলছি, ওরা ইন্টার পাসের পরে কোথায় ভর্তি হবে, তো অনেকে কিন্তু বলে যে ডেন্টিস্টের যাকে একটু মেডিকেলের পরে রাখতে চায় বা কিছু, তুমি তা সেই ব্যাপারে বলো, মানে ডেন্টিস্ট্রি করেও যে অনেক ভালো থাকা যায়। হ্যাঁ, ডেন্টিস্ট্রি করেই ভালো থাকা যায়। এটা একজন গ্রাজুয়েট ডেন্টিস্ট এবং একজন গ্রাজুয়েট মেডিকেল গ্রাজুয়েট, এই দুইজন পাশাপাশি যদি আমি রাখি, তাহলে যদি সমাজে প্রতিষ্ঠার কথা বলি, কিংবা অর্থনৈতিক উন্নতির কথা বলি, কিংবা স্বাবলম্বীর কথা বলি, ডেন্টিস্ট্রিতে যে ছেলেটা অথবা মেয়েটা কাজ করবে তার স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি। আচ্ছা। এবং আসলেও তো আমাদের সমাজে অর্থনৈতিক স্বাবলম্বী যে হবে
সততার মাধ্যমে, তার চাইতে তো ভালো আর কাউকে সার্টিফাই করা যায় না। হ্যাঁ সেটাই। আর হচ্ছে যে কোনো কিছুতেই কিন্তু আমরা এদের একটু কন্টিনিউয়াস লেগে থাকার বিষয় আছে। পাশ করার পর থেকে একটা চেম্বার দিলেও কিন্তু একটু সময় লাগে, ওই ধৈর্যটুকু আমাদের যারা আমরা পাশ করছি রাখতে হবে। ধৈর্যর কথা বলি যে একটা সময় ছিল আমার 1981 সাল, 82, 83 আমি কোনো চেম্বার করি না। আচ্ছা আমার বন্ধু বান্ধব বলে তুই কি ভালো করে পাস করছিস নাকি, তুই চেম্বার করিস না। আচ্ছা আচ্ছা। আমি চেম্বার করি না বিকজ মাই ফাদার ওয়াজ এ টিচার। আমি বাবার কাছ থেকে আবার 50,000 টাকা কি 1 লাখ টাকা নেওয়ার মতো সামর্থ্য আমার অত ছিল না যে আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে চেম্বার করবো। সুতরাং আমার চেম্বার করার মতো অ্যাবিলিটি নাই, এই কথাটা আমি বন্ধুদের বলতেও পারি না। তো একসময় আমার বন্ধুরাই আমাকে ধরলো যে কেন আমি চেম্বার করছি না। তখন আমি তাদেরকে বললাম যে এটা ম্যাটার অফ গুড অ্যামাউন্ট, যেটা লাগবে আমার এটা ইয়া করতে, এই টাকাটা তো আমার নাই। তখন আমার বন্ধুরা বললো যে তোর নাই তো তুই টেল আস, আমরা হেল্প করব। তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে পরিচয় করায় দিল। আচ্ছা, তার মানে তুমি ব্যাংক লোন নিয়ে শুরু করেছো? হ্যাঁ, ব্যাংক লোন নিলাম, সব 15,000 টাকা ব্যাংক লোন নিলাম। আচ্ছা, 15,000 টাকা ব্যাংক লোন নিয়ে এই মাস 3-4 পরে দেখা গেল যে আমার ব্যাংক লোন হয়ে গেছে 17,000 টাকা। তো তখন ব্যাংকের থেকে এক অফিসার আসছে, এসে আমার বলতেছে যে আপনার এই চেম্বারের সামনে লিখে রাখতে হবে যে অমুক ব্যাংকের দায়যুক্ত, এই ধরনের। তো জিনিসটা আমার খুব ইনসাল্ট লাগলো যে এই 15,000 টাকা নিছি ধার ব্যাংকের থেকে, তাই আবার লিখে দিতে হবে। আমি বললাম যে কয়দিনের মধ্যে? বলে 7 দিনের মধ্যে লিখতে হবে। আমি 7 দিনের ভিতরে ওইটা না লিখে 7 দিনের ভিতরে আমি 15,000 টাকা বেড়ে 17,000 টাকা হয়েছে। আমি ওই 17,000 টাকা আবার জোগাড় করলাম, জোগাড় করে আমি ব্যাংকে যে ফেরত দিয়ে আসলাম, এই যে টাকা ফেরত নেন, আমি আপনার টাকা আর লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি ওই দায় মুক্তি অমুক তমুক, আমার মানে দায়যুক্ত এই কথা লিখতে পারবো না। এবং তারপরে আমার ওই বন্ধুদের কাছ থেকে টাকা কিছু বন্ধুরা দিল, কিছু ব্যাংক দিল, দিয়ে তারপরে চেম্বার শুরু করলাম। এবং যখন চেম্বার শুরু করলাম, এখন যে চেম্বারে আমাদের ডেন্টাল ইউনিট দেখা যায়, তখন তো এত ইউনিট পাওয়া যেত না। এই ইউনিটের যে সাইজ, যে চেহারা, একটা চেয়ার শুয়ে আছে, এই এরকম একটা কাঠের দিয়ে এবং সোফার মতো করে আমি একটা বানালাম, মিস্ত্রিকে দিয়ে ছবি দেখায় মিস্ত্রিকে দিয়ে বানালাম। এবং মিস্ত্রি তখন ওইটা বানায় দেওয়ার পরে ঠিক অ্যাজ ইফ ডেন্টাল ইউনিটের যে চেয়ার, এই ডেন্টাল ইলেকট্রিক চেয়ারটা শুয়ে আছে, এরকম ভাবে সুন্দর করে বানায় দিল, কাঠের, টোটাল বডি হলো কাঠের, যাতে করে আমি অ্যাটলিস্ট এক্সট্রাকশন, তারপরে ফিলিং, এগুলো যেন ওখানে সুন্দরভাবে করতে পারি, এক্সট্রা লাইট টাইট দিয়ে। এবং দেখা গেল যে ওই সময় পাবনাতে ওইটাই ছিল সবচেয়ে ভালো দাঁতের চেম্বার। আচ্ছা। তারপর ধীরে ধীরে আমার ব্যক্তিগত একটা ইচ্ছা ছিল যে ডেন্টিস্ট্রিকে আমি পরিচিত করব মানুষের মাধ্যমে। আসলে তো ডেন্টিস্ট্রি আমরা চিনতাম না, কেউই চিনতাম না। তো এটার প্রথম মাধ্যম আমাকে বুদ্ধি দিল, আমার বন্ধু বান্ধব বুদ্ধি দিল যে এখানে স্কুল কলেজে মোটিভেশনাল প্রোগ্রাম করা যায়। আচ্ছা। আমি দেখলাম ফাইন, আমি তো উপজেলায় বদলি হই, যেই উপজেলায় যাই সেই উপজেলায় যতগুলো হাই স্কুল আছে, হাই স্কুলের মোটিভেশনাল বক্তৃতা দেই যে দিস ইজ ডেন্টিস্ট্রি, এইভাবে দাঁত ব্রাশ করতে হয়, এইভাবে দাঁত পরিষ্কার করতে হয়, এইভাবে দাঁতের চিকিৎসা করতে হয়। এগুলো সব সেই উপজেলা শেষ, আবার বদলি হলাম আর এক উপজেলায়, সেই উপজেলায় সব স্কুল কলেজ মোটিভেশনাল প্রোগ্রাম শেষ। শহরে আসলাম, এখানে এডওয়ার্ড কলেজ, এখানে মহিলা কলেজ, এই সব জায়গায় আমি লেকচার দিলাম। এবং তাদের প্রশ্নোত্তর, তাদের একটা বেশ রমরমা ক্যাম্পের মতো সুন্দর করে আমি খুব পরিচিত হয়ে গেলাম যে দাঁতের এখন একটা পাবনায় রমরমা ডাক্তারি শুরু হয়েছে। তখন আমার কলিগরা খুব আমাকে হেল্প করতো। বিশেষ করে কলেজে, হসপিটালে যখন আমরা কাজ করতাম, তখন বিভিন্ন ডিপার্টমেন্টের দাঁতের রোগী যেহেতু ব্যথা হয়েছে চলে যেত, অন্য একজন ডাক্তার তাকে দেখে দিত। কিন্তু দেখা যেত যে আমার হসপিটালে আমি যতক্ষণ ছিলাম তখন দাঁতের রোগী যে কেউ কাছে গেলেই আমার কাছে পাঠিয়ে দিত যে ওনার কাছে যাও, তুমি দাঁতের চিকিৎসা পাবো, এরকম। এবং ব্যক্তিগতভাবে আমাদের বন্ধু লেভেলও বেড়ে গেল, যেহেতু আমাদের রোগীর লেভেল বেড়ে গেল, রোগীর পরিমাণ বেড়ে গেল, তখন আমাদের সার্কেল বেড়ে গেল। সার্কেল বেড়ে গেলে তখন একজন আরেকজন রোগীকে
নিয়ে আসে। এইভাবে ডেন্টিস্ট্রিকে আমরা ধীরে ধীরে তার মানে কিন্তু তুমি কিন্তু এই প্রফেশনটাকে ভালোবেসে ফেলছিলে। একদম একদম ভালোবেসে ফেলছিলাম। এই জন্য বলি আমি যে বেশিছিলাম বলেই হয়তো বা আমার ছেলেকে আমি ডেন্টিস্ট বানাইছি। অবশ্যই, না হলে তাকে মেডিকেল গ্রাজুয়েট বানানো যেত। সেটাই সেটাই আমি আমার ইচ্ছা ছিল যে সে ডেন্টিস্ট হোক। আচ্ছা, যাক, ইচ্ছা পূরণ হয়েছে তোমার। এখন আচ্ছা, তোমার যেমন যখন তুমি যে সহকারী পরিচালক হিসেবে ছিলা হসপিটালে, তখন তোমার ওই বিভাগকে আপগ্রেড করা বা তখন পরিবেশটা কেমন তুমি কেমন করে রেখেছিলে? হসপিটালে যখন আমি সহকারী পরিচালক হই, ওই সময় একজন সিভিল সার্জন ছিলেন ডাক্তার আশরাফ। আচ্ছা, আমার 1 বছরের সিনিয়র, উনি আমার বড় ভাই। উনি আমাকে বললেন যে দেখো মনোয়ার, তুমি তো মানে ডেন্টিস্ট হিসেবে সাকসেসফুল, এখন ডেন্টিস্টদের আর একটা জিনিস হতে পারে, সেটা হলো যে তুমি আর কি চাও, আর তোমার কিছু চাওয়ার নেই। আমার চাকরিও আর বেশি দিন নাই, 3-4 বছরের চাকরি সময় আছে রিটায়ার করার। তো তখন উনি বললেন যে তুমি বেটার হও, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে এই হসপিটালটা সুপারিনটেন্ডেন্ট হিসেবে আচ্ছা, আরো যতটুকু উন্নতি করা যায় একটু তুমি হেল্প করো। আচ্ছা, উনি আমাকে ইন্সপায়ার করলেন। ইন্সপায়ার করার পরে আমাকে কিভাবে হওয়া যাবে এটা দেখা গেল যে ডেন্টিস্টদেরকে এই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে আনা হয় না। আচ্ছা, আচ্ছা, এটা প্রথা অনুযায়ী আনা হয় না, এখানে কোনো নিয়ম নেই। নিয়ম তখন আমি সেই জায়গায় আঘাত করলাম, সেই জায়গায় দরখাস্ত করলাম যে আমাকে এডি হিসেবে পোস্টিং দেওয়া হোক। তখন মিনিস্ট্রি থেকে আমাকে বলা হলো যে না, এডি তো ডেন্টিস্টরা হয় না, ডেন্টিস্টদের তো বানানোও হয় না। তখন আমি বললাম যে কেন বানানো হয় না, দেখেন একটু আইন কানুন দেখেন। যে ডেপুটি সেক্রেটারির সাথে আমার কথা হবে, যে আইন কানুন দেখেন কেন বানানো হয় না। তখন দেখা গেল যে খামাখা বানানো হয় না, এখানে কোনো নিয়ম নেই। তখন আমি বললাম তাহলে আমাকে দেন, আমাকে অবশ্যই দিতে হবে। কারণ আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি সব কোয়ালিফিকেশনস ফুলফিল আমি করি, তাহলে তো আমাকে এডি বানাতে হবে। এডি বানানো হলো। এডি বানানোর পরে দেখলাম যে এখানে তো আর কোনো দাঁতের ডাক্তারই নাই, এখানে কোনো অন্য ডাক্তারিও নাই, এখানে পুরা জিনিসটা হলো অ্যাডমিনিস্ট্রেশন। তখন আমি সেটাতে নিজেকে ট্রেন করার চেষ্টা করলাম, এবং সুযোগ পেয়ে আমি সেই লাইনে তখন হসপিটাল সুন্দর করা যায় কিভাবে, হসপিটালের চিকিৎসা আরো ভালো করা যায় কিভাবে, হসপিটাল ডাক্তারদের আরো ডেডিকেটেড করা যায় কিভাবে, হসপিটালের রোগীদের আরো বেস্ট সার্ভিস দেওয়া যায় কিভাবে, হসপিটালের রোগীদের বসার জায়গা বানানো যায় কিভাবে, হসপিটালের মধ্যে গাছ লাগানো যায় কিভাবে, হসপিটালের মধ্যে গাড়িগুলো সুন্দর করে কিভাবে রাখা যায়, হসপিটালের মধ্যে সুন্দর করে কথা কিভাবে বলা যায়, হসপিটালের মধ্যে ডাক্তারদের কিংবা অন্য স্টাফদের কিভাবে সুন্দর করে ড্রেস পরা যায়, এইগুলো নিয়ে তখন আমার শুরু হলো। এবং কাউকে খুশি করতে পারি, কাউকে খুশি করতে পারি না, এইভাবে আমার সময় পার হতে লাগলো। এবং এক পর্যায়ে হসপিটাল সুন্দর করার জন্য সারা বাংলাদেশের মধ্যে হসপিটাল প্রথম স্থান অধিকার করলো, মানে সমস্ত সার্ভিসের দিক থেকে আমার হসপিটাল ওয়াজ দ্য ফার্স্ট হসপিটাল। এই সময় আমরা এবং প্রাইজ পেলাম একদম, ঢাকাতে সেন্ট্রালি মন্ত্রীর থেকে আমাদের পুরস্কার দেওয়া হলো যে পাবনা হাসপাতাল ইজ দ্য বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ। বিশাল ব্যাপার। সেইগুলো নিয়ে তারপরে আই ওয়াজ দ্য এক্সাম্পল উইথ আদার ডেন্টিস্ট, যে তারাও তখন নোয়াখালীতে হসপিটালের সহকারী পরিচালক একজন ডেন্টিস্ট হলেন, তারপরে যশোরের একজন ডেন্টিস্ট হলেন, এবং আই ওয়াজ দ্য ফার্স্ট, দে ফলোড মি। এবং তারপর থেকে ডেন্টিস্টদেরকে সহকারী পরিচালক করার প্রথা চালু হলো। তার মানে এখানে কোনো বাধা আসলে ছিল না, কিন্তু কেউ হতেও চাইতো না। ডেন্টিস্টরা প্র্যাকটিস নিয়ে এত ব্যস্ত থাকতো যে আসলে এই কাজ করার মতো সময় সুযোগ অনেকের ইন্টারেস্ট গ্রো করতো না। সেটাই। আর প্রাইভেট প্র্যাকটিস তো তুমি সব সময় করেছো? হ্যাঁ, প্রাইভেট প্র্যাকটিস আমি সব সময় করছি, এবং প্রাইভেট প্র্যাকটিস করেছি এই জন্য যে হসপিটাল সার্ভিস আমি যতই ইচ্ছা করি না কেন দিতে, কিন্তু হসপিটালে সেই চেয়ারটা তো আমি কিনতে পারি না,
হসপিটালের ইনস্ট্রুমেন্টগুলো আমি কিনতে পারি না, এগুলো আমি ডিমান্ড দিতে পারি। তো যে কারণে হয়তো কি যে হসপিটালে আমি সার্ভিস দিতে যতই চাই না কেন, মানে সরকারি ফ্যাসিলিটিজের উইংটা চালু না হওয়া পর্যন্ত ওখানে ফিলিং ম্যাটেরিয়াল, ওখানে ইনস্ট্রুমেন্টস অ্যাভেলেবল করা যায় না, লিমিটেশন ছিল। যার জন্য কিছু কিছু কাজ করার জন্য বাইরে রোগীদের যেতেই হতো, সেই কাজটাই আমরা বাইরে করতাম। আচ্ছা, তার মানে প্রাইভেট প্র্যাকটিস তো তুমি সেই অনেক আগে থেকেই করছো। হ্যাঁ, তুমি এই জায়গাটা কেমন এনজয় করো? 83 থেকে আমি তো এনজয় করি, মানে কি আমি আমি ডেন্টিস্ট্রিকে প্রাইভেট প্র্যাকটিসে খুবই, মানে কি বলবো, যে প্রাইজ গিভিং একটা প্রফেশন হিসেবে আমার মনে হতো। কারণ হচ্ছে যে আমরা যে লেভেলে প্র্যাকটিস করতাম তাতে আমাদের স্বাবলম্বী হওয়াটা সহজ ছিল। আচ্ছা। এবং যে কারণে হতো কি যে আমাদের দেখে অন্যান্য ছেলে ছাত্ররা ডেন্টিস্ট হওয়ার জন্য ইন্সপিরেশন পেত। ও দারুণ, এটা তো অনেক। কারণ হচ্ছে যে আমি প্র্যাকটিস করি 2 বছর 3 বছর প্র্যাকটিস করার পরে আমি গাড়ি কিনলাম, 2 বছর 3 বছর প্র্যাকটিস করার পর 5 বছর প্র্যাকটিস করার পরে আমি বাড়ি বানানোর চিন্তা করলাম কিংবা শুরু করলাম। এগুলো আমি যে এই অনেস্ট ইনকামের মধ্যে দিয়ে আমি আমার যে প্রগ্রেস, এটা তো পাবনার লোকজন দেখতো। আচ্ছা। এবং দে ফলোড মি, the students used to follow me, যে না it is a good prize, মানে রেজাল্ট। অবশ্যই, মানে এই যে সৎভাবে নিজের চেম্বার প্র্যাকটিসের মাধ্যমেও যে ধীরে ধীরে আগানো যায়, এগুলো আসলে তুমি একটা এক্সাম্পল। আর ধরো পাবনায় তো তুমি শুধু প্র্যাকটিস করনি, তারপরে যে আমি জানি যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাথেও তোমার একটা সম্পৃক্ততা ছিল। তুমি সামাজিক কিছু ক্লাব, যেমন লায়ন্স ক্লাব করতা, এখানেও তুমি অনেক ধরনের মানুষকে মোটিভেট করতে পেরেছো, অনেক কাজ করেছো, সেগুলো একটু বলো আমাদেরকে। আমি পাবনায় আসার আগে আমার পাবনার একজন খুব সিনিয়র বড় ভাই ছিলেন, পাবনা চেম্বার অফ কমার্সের সভাপতি আফজাল ভাই। আফজাল ভাই আমাকে বলতেন যে মনোয়ার, তুমি পাবনায় চলে আসো, পাবনায় এসে ডায়াবেটিক হাসপাতাল করো। ডায়াবেটিক সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল, কিন্তু আফজাল ভাই ছিলেন ডায়াবেটিক পেশেন্ট। উনি অনেক ধনী একজন মানুষ এবং উনি খুবই সদালাপী একজন ভালো মানুষ, এবং উনি নিজে ডায়াবেটিক পেশেন্ট ছিলেন এবং উনি ব্যক্তিগতভাবে প্রফেসর ইব্রাহিম স্যারের সাথে উনি পরিচিত ছিলেন। আচ্ছা। তো ইব্রাহিম স্যার ওনাকে বলতেন যে তুমি পাবনা থেকে এসে ঢাকায় চিকিৎসা করো, তুমি পাবনায় একটা করো, ডায়াবেটিক হাসপাতাল করো। আচ্ছা। তো এখন তার তো লোক নাই, সে কোথায়, তখন আমাকে বলতো যে তুমি পাস করে পাবনায় যাও, যে একটা ডায়াবেটিক হাসপাতাল করো। তো ডায়াবেটিক হাসপাতাল সম্পর্কে ওনার মুখেই আমার প্রথম শোনা। আচ্ছা। তারপরে ওনার মুখে শুনলাম কিভাবে করতে হবে, কিভাবে না করতে হবে। এটা করতে করতে তখন রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন কায়সার রহমান চৌধুরী, প্রফেসর কায়সার রহমান চৌধুরী। ওনার মাধ্যমে আমি একটি অফার পেলাম যে পাবনাতে লায়ন্স ক্লাব নাই, লায়ন্স ক্লাবটা আপনারা এস্টাবলিশ করতে পারেন, এবং লায়ন্স ক্লাব এস্টাবলিশ করলে আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হবে হলো যে আপনারা লায়ন্স ক্লাবের মাধ্যমে ডিস্ট্রেসড পিপল অফ পাবনা বিভিন্ন কর্নারে আপনারা তাদেরকে হেল্প করতে পারবেন। তো এইটা আমাদের জন্য একটা বেশ লোভনীয় ব্যাপার হলো। তখন আমাকে বলা হলো যে প্রফেসর কায়সার রহমান চৌধুরী, আমি যদি ডিজায়ার করি উনি আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা। তো আমি জুনিয়র একজন ডাক্তার, আমার কাছে প্রফেসর কায়সার রহমান চৌধুরীর অবয়ব একটা অনেক বড় অবয়ব, খুব ভেটারান একজন প্রফেসর সার্জারির এবং রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমি গেলাম ওনার বাসায় গেলাম এবং আমি অবাক হলাম যে উনি একজন লায়ন লিডার হিসেবে ওনার বাসায় আমাকে রিসিভ করলেন। উনি এবং ওনার ওয়াইফ দুজন রিসিভ করলেন, বিশাল বাসা। ওনার ছেলে মেয়েরাও কিন্তু তখন ডাক্তার। আচ্ছা। আমিও কেবলই ডাক্তার হয়েছে 3-4 বছর হলো, কিন্তু আমাকে এত সুন্দরভাবে উনি রিসিভ করলেন, আমি খুব ইমপ্রেসড হলাম। তারপরে উনি আমাকে লায়ন্স ক্লাব বুঝালেন যে এই হলো লায়ন্স ক্লাব, আমরা এইভাবে নিজেরা চাঁদা দিয়ে আমরা একটা ক্লাব করতে পারি, যে ক্লাবের উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি করা আর লেস ফরচুন পিপলদেরকে হেল্প করা। বাস আমি তো ওখান থেকে আমি পুরা নলেজ যেটুকু বলে আমাকে একদম স্যার তৈরি করে কাউন্সেলিং করে ছেড়ে দিলেন যে যান এখন আপনি পাবনাতে এটা অর্গানাইজ করেন। আমি পাবনায় এসে অর্গানাইজ করলাম, 20 জন লোক জোগাড় করলাম, সমমনা। তারপরে
তাদের মাধ্যমে আমরা একটা মিটিং করলাম, মিটিং করে রাজশাহীর ওদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে রীতিমতো তখন লায়ন্স ক্লাবের ফ্যাকাল্টি শুরু হলো। ও আচ্ছা, তার মানে ওইটাও তোমার হাত দিয়ে হয়েছে? হ্যাঁ, ওইটা প্রথম আমি সেক্রেটারি, তখন বলা হতো চার্টার সেক্রেটারি। আমি প্রথম 4 বছর সেক্রেটারি ছিলাম। যেহেতু আমি চাকরি করি, আমি সম্পূর্ণ সময় দিতে পারি না, 4 বছর থেকে অন্য একজনকে তৈরি করে নিয়ে তাকে দায়িত্ব দিয়ে আমি সরে যাই। আচ্ছা আচ্ছা, এরকম করতে করতে সেই লায়ন্স ক্লাবের মাধ্যমে প্রথম আমরা যে প্রজেক্টটা করলাম সেটা হলো ডায়াবেটিক হাসপাতাল। এবং লায়ন্স ক্লাবের মাধ্যমে প্রথম আমরা ডায়াবেটিক হাসপাতাল করতে যে 138 টাকা দিয়ে একটা কাঠের চেয়ার প্রত্যেক লায়ন মেম্বার 138 টাকা আমরা ডোনেট করলাম। আচ্ছা আচ্ছা, তাতে এক একটা কাঠের চেয়ার বানাতে পারলাম। কাঠের চেয়ার হলো 20 জন মেম্বার যে বসে আমরা মিটিং করব, সে মিটিং করার বসার চেয়ার নাই। আচ্ছা, ওই 138 টাকা দিয়ে চেয়ারটা বানালাম। আচ্ছা, আমার চেয়ারে আমি বসতাম। এইভাবে এই ডায়াবেটিক হাসপাতালের যাত্রা শুরু হলো চেয়ার দিয়ে। ওই চেয়ার, যে চেয়ারে আমরা বসতাম, সেই চেয়ার পরবর্তীতে যখন ডায়াবেটিক ল্যাবরেটরি বানালাম তখন রুগীরা এসে বসতো ওই 20 চেয়ারের উপরে। এইভাবে ডায়াবেটিক হাসপাতাল ছিল প্রথম প্রজেক্ট অফ লায়ন্স ক্লাব। সেটারও আমি ছিলাম 4 বছর আমি সেক্রেটারি ছিলাম। তারপরে আমি হলাম ভাইস প্রেসিডেন্ট, এবং সেই 1984 সাল থেকে এখন পর্যন্ত আমি ভাইস প্রেসিডেন্টই আছি, এবং অন্যজন সেক্রেটারি চেঞ্জ হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং এখন তো অনেক বড় হসপিটাল আমাদের, এবং এভাবেই এখনো আমার সংশ্লিষ্টতা আছে। আমি এখনো লায়ন্স ক্লাবের সাথেও আছি, ডায়াবেটিক হসপিটালের সাথেও আছি, এবং চলছে। বাবা, আমি আরেকটা জিনিস জানি যে তুমি বাংলায় প্রেসক্রিপশন লেখো, ওষুধের নামটাও বাংলায় লেখো, এমনকি তারিখটাও বাংলায় দাও। আমি না অনেক জায়গায় যখন গিয়েছি বিভিন্ন কাজে, আমাকে অনেকে বলেছে যে এই তোমার বাবা কিন্তু বাংলায় প্রেসক্রিপশন লেখে, আমি শুনেছি। এটার পিছনে মানে কাহিনীটা বলো একটু। কাহিনীর অর্থ হচ্ছে, আমি যখন রুগী দেখা শুরু করলাম, আচ্ছা, তখন স্বভাবতই আমার একটা স্বকীয়তা রাখার চেষ্টা কিংবা চিন্তা আমার মাথায় থাকতো, যে যেমন আমার চেম্বারে সবসময় গান বাজতো, এটাকে সবাই বলতো যে স্বকীয়তা। পাবনাতে প্রথম আমার চেম্বারটা এয়ার কন্ডিশন করা হলো। বলা হলো যে ডেন্টাল ওটি এসি থাকলে রুগীর কমফোর্ট হবে, এবং রুগীর ফ্যাসিলিটির জন্য রুগীর ফ্যাসিলিটেট করার জন্যই এসি দেওয়া হয়। তখন আমি দিলাম এই ব্যাপারগুলো দেখে, তখন আমার মাথায় চিন্তা আসলো, কোনো 21শে ফেব্রুয়ারি থেকে আমার এক্স্যাক্টলি মনে নেই, যে আমরা সবাই বলে যে প্রত্যেকের নিজের নিজের সাবজেক্ট বাংলায় তৈরি করা যায় কিনা। তখন আমার মাথায় আসলো যে আমার প্রেসক্রিপশনটাকে আমি বাংলায় করতে পারি কিনা, কারণ প্রেসক্রিপশনটা যারা রিড করে এবং প্রেসক্রিপশনটা যারা সার্ভ করে, তারা ওই অল্প লেখাপড়া জানা ওষুধের দোকানদার, এবং তাদের জন্য ইংরেজির চাইতে বাংলা মোস্ট কমফোর্টেবল হবে এক্সপ্লেইন করার জন্য। সেই চিন্তা থেকে আমি বাংলায় লেখা শুরু করি, এবং বাংলায় লেখা শুরু করে আমি চাইতাম যে এইটাই কন্টিনিউ হোক। আমি 2-4 বছর কাজ করার পরে মাঝে মধ্যে কয়েকজন ডেন্টিস্টের চিঠি পাইতাম, কয়েকজন মেডিকেল গ্রাজুয়েটের চিঠি পেতাম যে আপনি বাংলায় লেখেন, আমাদের পছন্দ, আমরাও লিখতে চাই ইত্যাদি ইত্যাদি। তো আমি খুব এনকারেজ করে তাদের কাউকে কাউকে চিঠির উত্তরও দিতাম, কাউকে কাউকে এনকারেজ করতাম। এবং আমি তখন থেকে এই যে আমার অভ্যাস শুরু করলাম যে আমার প্রেসক্রিপশনটাকে বাংলায় করা যায়, এবং সে শুধু প্রেসক্রিপশন না, আমি যে ডেট দিতাম বাংলায়, এটাও দিতাম এই জন্য যে আমরা বাংলা তারিখ কেউ জানি না, আমাদের ছেলে পেলেও জানে না যে এটা কোন মাস, এটা চৈত্র মাস না বৈশাখ মাস। এটার জানারও একটা পদ্ধতি আমার ওই প্রেসক্রিপশনের মধ্যে বাংলায় তারিখ দিতাম, এবং আমি চাইতাম যে কেউ আসুক যারা এগুলো ফলো করুক। কেউ কেউ হয়তো করেছে জীবনে, কিন্তু আমি এটা এখনো করি। আচ্ছা, আমি কি এরকমও জানি যে তোমার প্রেসক্রিপশন এখনো জমায় রেখে দিছে, এরকম তোমার রোগী আছে? হ্যাঁ, এরকম অনেক রোগী আছে। এখন তো আমি
অবসরকালীন সময়ে বেশিরভাগ রুগী পাই আমার সেই পুরনো 40 বছর আগেকার রুগী, সে হয়তো খুঁজতে খুঁজতে আসছে যে আমি বেঁচে আছি কিনা, আমাকে দিয়ে আবার দেখানো হবে। কারণ এই পাবনা শহরে এক সময় ছিলাম আমি একজন ডেন্টিস্ট, এখন এইখানে 53 জন ডেন্টিস্ট, গ্রাজুয়েট ডেন্টিস্ট কাজ করে। এবং এই 53 জনের মধ্যে বেশিরভাগই বাবা মা, 53 জন ডেন্টিস্টের বাবা মা কোনো না কোনো ভাবে আমার সাথে সংযুক্ত এবং আমার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েছে যে আমার ছেলেকে ডেন্টিস্ট্রি পড়াবো, কিংবা আপনি কি বলেন, কিংবা আমাদের দেখে ইন্সপায়ার্ড হয়েছে। তো সেজন্য আমরা এই সাবজেক্টটাকে এইভাবে এই চোখে দেখে এসেছি। কি দারুণ। আচ্ছা বাবা, তুমি যে রিটায়ার করলা সরকারি চাকরি থেকে, যখন তারপরের জীবনটা তোমার কেমন কাটতেছে? রিটায়ার করার পরে আমি কিছুদিন ডায়াবেটিক হসপিটালে কাজ করেছি। আচ্ছা। কাজ করেছি, প্রথম কারণ ছিল যে আমার কাছে কেন যেন মনে হতো যে কিছু 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 শৃঙ্খলা আসা দরকার, এবং সেটা আমি যদি ওখানকার কর্মকর্তা হিসেবে কাজ করি তাহলে যেরকম রেজাল্ট আসবে, আমি আউটসাইডার হিসেবে কাজ করলে সেরকম রেজাল্ট আসবে না। তা আমি তো সবসময় এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তারপরেও আমি ওখানে কিছুদিন 1 বছর মতো কাজ করলাম। কাজ করে কিছু সেক্টরকে আমাদের ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, এটা আমাদের প্রয়োজন ছিল। তারপরে আমি সেটা ছেড়ে দিয়ে আমি সকালেও রুগী দেখতাম, বিকেলেও রুগী দেখতাম। আমার উদ্দেশ্য দুইটা ছিল। একটা উদ্দেশ্য ছিল যে আমার যে রুগীগুলো আমি দেখেছি এতদিন, সেই রুগীগুলোকে ফলো আপ একটা সাবজেক্ট আছে, ব্যাপার আছে আমাদের, যে ওই রুগীটা তো আবার দাঁতের সমস্যা হলে আমাকেই খুঁজবে, সুতরাং আমার প্র্যাকটিস তো বন্ধ করা যাবে না রিটায়ার হলেও। এক আর দুই হলো যে রিটায়ারমেন্টের সময় আমি যদি বেশি সময় দিতে পারি, তাহলে আমার তো রিটায়ারমেন্টের পরে যে অবসর, এই অবসরের সময়টা তো কাটানো লাগবে। এই সময়টা কাটানোর জন্য রুগীর সাথে গল্প করাও আমার জন্য একটা ভালো ভালো পন্থা। সেই জন্য আমি 2 ঘন্টা সকালে 2 ঘন্টা বিকেলে এই রুটিন করে, আগে শুধু বিকেলে দেখতাম রুগী, এখন রিটায়ার করার পরে সকালে বিকেলে 2 বেলায় দেখি। এবং ওই উদ্দেশ্য দুইটা, ইনকাম তো হবেই, কিন্তু সময় কাটানোটা একটা বড়। হ্যাঁ, সময়টা সুন্দর কাটলো, লোকজন রুগীরা আসলো। আমি যেটা জানি যে তোমার বন্ধুরা তোমার কাছে এখনো সেই ছোটবেলার বন্ধুরা আসে, তুমি গল্প করতে করতে রুগী দেখো। হ্যাঁ, আমার বন্ধুরা এখনো আমার কাছে আসে, আমি গল্প করতে করতে রুগী দেখি। আমার বন্ধুরা আমার ঘরে গান বাজে, গান শোনে। আচ্ছা। এবং আমরা সময় কাটাই। কখনো হয়তো রুগী দেখা বন্ধ করে বন্ধুদের সাথে চা খেয়ে তারপরে বন্ধুরা চলে যায়, তখন আমি রুগী দেখি। I adapt my own ways to serve my people. মানে তোমার যে এই যে রিটায়ারমেন্টের পরে যে অনেকের অনেক রকম শুনি যে খারাপ লাগে, সময় কাটে না, তুমি এই ধরনের সমস্যা কিছুর মধ্যে পড়ো? আদৌ না। এবং এটা কিন্তু নিজেই তুমি পথ তৈরি করে নিয়েছো, তোমার প্রত্যেকটা মানে প্রতিদিনের লাইফটা কেমন যাবে, প্রতিটা দিন কেমন যাবে। আচ্ছা। আর তোমাকে এজ এ, কিন্তু যে আমি যেটা দেখি যে তোমার এই যে ডেন্টিস্ট্রি লাইফের থেকে আমরা যে এখন প্র্যাকটিস করছি, আমি তামিম যে প্র্যাকটিস করছি, আমরা কিন্তু অনেক কিছু এভাবে শিখি যে আসলে ধৈর্য ধরে যদি প্র্যাকটিসটা ধীরে ধীরে আগানো যায়, তাহলে এই প্র্যাকটিসটা অনেক দিন পর্যন্ত এবং করা যাবে। এবং আমাদের এই গতিটা হতে হবে একটু স্লো এবং কন্টিনিউয়াস, সাস্টেইনেবল, তাহলে আমরা একসাথে অনেক দিন ধরে অনেক ভালো প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, তোমার সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো। তো তোমার কেমন লাগতেছে বলো তো, এরকম বলতে পারে? না, ভালো। আমি তো বলতে চাই, বকাউল্লা আমি অনেকদিন ধরেই আমরা সাবজেক্ট নিয়ে বলতে আমি খুব পছন্দ করি। কারণ হচ্ছে যে এই ডেন্টিস্ট্রিকে আমি তো 1976 সাল থেকে ডেন্টিস্ট্রিকে সামনে থেকে দেখি। 1976 সাল আর এখন হচ্ছে 2025। ইটস এ লং টাইম। এবং এই লং টাইমে আমি ডেন্টিস্ট্রিকে যত বিবর্তনের মধ্যে এবং পজিটিভ বিবর্তনের মধ্যে দেখেছি, এখানে আমি কখনো চিন্তাই করতে পারি না যে পিজি হসপিটালে কিভাবে ডেন্টিস্ট্রির বিভিন্ন শাখা, ঢাকা ডেন্টাল কলেজে কিভাবে ডেন্টিস্ট্রির বিভিন্ন শাখা তার শাখা বিস্তার করেছে, এবং এটা বিভিন্ন শাখায় বিভিন্ন পদে। আগে ডেন্টিস্ট্রিতে একজন প্রফেসরই খুঁজে পাওয়া যেত না। প্রফেসর আবু হায়দার সাজিদুর রহমান, প্রফেসর ইমাদুল হক, প্রফেসর আনোয়ারুল হক, তারপরে এরকম
প্রফেসর আশরাফ, 3-4 জন প্রফেসর নিয়েই কিন্তু ডেন্টিস্ট্রি ছিল। আর এখন এখানে শত শত প্রফেসর, এবং দে আর ওয়েল কোয়ালিফাইড, দে আর ওয়েল ট্রেইনড, এবং এই যে বিষয়গুলো আমাকে অবাক করে। এবং এটাও সম্ভব, এটা আমার জীবনে আমি দেখে গেলাম, ইট ইজ এ মিরাকল। এবং এটাকে আই ফিল প্রাউড অফ, যে একটা সাবজেক্ট কত ডেভেলপ করতে পারে, এবং সত্যিকার অর্থে সততার সাথে ডেভেলপ করলে এই যে সারা দুনিয়ার মধ্যে ডেন্টিস্ট্রি যত ডেভেলপ করেছে, বাংলাদেশও ততটা ডেভেলপ করেছে। এবং ডেন্টিস্ট্রিতে বিদেশ থেকে এসে বাংলাদেশের চিকিৎসা করায় নিয়ে যায়। আমি একসময় মহিদুল ইউনিভার্সিটিতে যা শুনলাম, যে মহিদুল ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়া থেকে নায়ক নায়িকারা এসে ট্রিটমেন্ট করে। কেন? যে এখানে ট্রিটমেন্ট ভালো হয় আর সস্তা হয়, খরচ কম হয়। সেই ব্যাংককের মহিদুল ইউনিভার্সিটি, সেই গল্প আমরা শুনে আসছি ওখানে বসে। আর এখন পাবনায় বসে আমি বাংলাদেশে বসে বাংলাদেশের গল্প বলি, যে বাংলাদেশের ডেন্টিস্ট্রি অনেক চিপার এবং অনেক স্ট্যান্ডার্ড। এইটা সারা বিশ্বে বাঙালি ভাষাভাষীরা যে যেখানে আছে, তারা সেখানে কোনো দাঁতের চিকিৎসা করে না, দাঁতের চিকিৎসা করে বাংলাদেশে এসে। ইটস মাই প্রাউড, যে সময় আমরা দাঁতের ডাক্তার খুঁজে পাইতাম না, সেই সময় থেকে এখন উত্তরণ হয়েছে। যে সময় আমি দাঁতের ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, সেই ডেন্টিস্ট্রি এখন কোথায় চলে এসছে। বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে হয়। তোমাকে খালি একটা কথা বলি, তুমি যখন প্র্যাকটিস শুরু করেছো তখন কিন্তু এই যে চোয়ালে যে কোনো দাঁত থাকে না, সেটা রিহ্যাবিলিটেট করতে হচ্ছে ডেন্চার দিয়ে, কমপ্লিট ডেন্চার দিয়ে। আর এখন আমরা পুরো একটা চোয়াল বানিয়ে ফেলি, মানে ওই পেশেন্টের অ্যানাটমিক্যাল চোয়ালটা আমরা ল্যাবে তৈরি করে পেশেন্টের মুখে দিয়ে দিচ্ছি। তাহলে এই পরিবর্তন, এটাও তুমি সাংঘাতিক, বিশাল পরিবর্তন। আমি দেখি তো, আমি তো এখনকার বই পুস্তক পড়লে আর আগেকার বই পুস্তক পড়লে, আমরা সার্জারি পড়তাম লাভ বেলি নিয়ে, এত মোটা বই নিয়ে, অ্যানাটমি বই অত মোটা বই নিয়ে পিছন পিছন ঘুরতাম। এখন তো একটা টেলিফোনের ভিতরেই সব বই পাওয়া যাচ্ছে, এবং অবাক করার মতো ইনফরমেশন সবগুলো সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পাওয়া যায়। এই যে আধুনিকায়ন, সাবজেক্টের আধুনিকায়ন, এইটা তো অবাক করার মতো, অবাক করার মতো। এবং এর জন্য আজকাল তো আমার কাছে অনেকেই আসে যে আমার ছেলেটা মেডিকেলও চান্স পেয়েছে, ডেন্টালও চান্স পেয়েছে, এখন কোথায় পড়াবো বলেন। তখন আমি বলি, দেখেন, প্রথম কথা হলো আমি নিজে যেহেতু ডেন্টিস্ট, আমি অবশ্যই বলবো যে ডেন্টিস্ট। আর 2 নম্বর হচ্ছে, এই জন্য বলবো যে ডেন্টিস্ট্রিতে যত স্বাবলম্বী হওয়ার সুযোগ, অন্য কোন সাবজেক্টে স্বাবলম্বী হওয়ার তাড়াতাড়ি কিন্তু হয়, ডেন্টিস্ট্রিতে তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারে। সব সাবজেক্টে রিস্ক আছে, সব সাবজেক্টে ডেভেলপমেন্টস আছে, এবং সব সাবজেক্টে অনেস্টি ডিসঅনেস্টি আছে। এবং এখানে যদি এগুলো যদি মেনটেন করা যায়, অনেস্টি মেনটেন করে কেউ যদি কোনো সাবজেক্টের ডেভেলপমেন্ট খুঁজতে যায়, তাহলে ডেন্টিস্ট্রি ইজ এ পজিটিভ সাবজেক্ট। একদম একদম। আর আমি যেটা দেখলাম বাবা, তোমার এই যে তোমার এতদিনের জার্নি শেষ করে আসছো, এত উন্নতি দেখছো, ছোট বয়স থেকে ডেন্টিস্ট্রির, এখন যে ডেন্টিস্ট্রির একটা উন্নতির একটা শীর্ষে চলে গেছে, মানে তোমার ভিতরে অন্যরকম ভালো লাগে, এটা তোমার কথা বলা দেখে আমি বুঝতে পারছি। আমি জাপানে গেলাম, যে হোক্কাইডো ইউনিভার্সিটিতে রাত 8:30টার সময় আমার প্লেন ল্যান্ড করলো হোক্কাইডোতে ল্যান্ড করলো। আমি জানি না যে হু উইল কাম টু রিসিভ মি। আচ্ছা, শুধু আমি তখন তো অত টেলিফোনের নাই, তখন আমি শুধু জানি যে somebody will come to receive me and I will know him। আচ্ছা আচ্ছা, এইটুক জানি, তো আমি জানি না যে হু ইজ হি। এখন আমি যখন লাউঞ্জে প্লেন থেকে ল্যান্ড করে যখন আমি লাগেজের জন্য ওয়েট করতেছি, তখন দেখি যে বাইরে থেকে একজন হাত দিয়ে এরকম নাড়ছে। আচ্ছা আচ্ছা, I thought যে I might know him, আচ্ছা, কিন্তু আমি চিনতেছি না। আচ্ছা, তো যাই হোক, আমি তখন কিছুটা আশ্বস্ত হলাম যে অচেনা জায়গায় অ্যাটলিস্ট somebody is known waiting for me। আমি লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে এসে তখন ওই হাত নাড়া সেই ভদ্রলোক আরো আগে আসছে,
আগে আসে দেখি আমার জড়ায় ধরে বলে, আরে দোস্ত তুমি কেমন আছো, তাকায় দেখি যে হি ইজ মাই ফ্রেন্ড ডক্টর মিশা। ডক্টর মিশা ওখানে পিএইচডি করছিল অরাল প্যাথোলজিতে, এবং হি ওয়াজ এ ভেরি গুড রিনাউন্ড ডক্টর, এবং ওকে পেয়ে তো আমি মনে আকাশের চাঁদ পেলাম। তারপরে ও আমাকে নিয়ে লং প্রায় 1-1.5 ঘন্টা আমাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে গেল, ইউনিভার্সিটি ঘুরায় দেখায়। রাত 2টার সময় আমাকে এক ফ্ল্যাটে নিয়ে গেল, সেই ফ্ল্যাটে দেখলাম যে 8-10 জন ডেন্টিস্ট, দে আর ওয়েটিং উইথ খিচুড়ি, আমাকে খিচুড়ি খাওয়ানোর জন্য বসে আছে। ছেলে মেয়ে, যে ওর নাম কি অর্থোপেডিক্সের, ডক্টর লামিয়া ম্যাডাম, লামিয়া, পিঙ্কু, ওরা, খুরশিদ, এরা বেশ কয়েকজন ডেন্টিস্ট মিলে দে আর ওয়েটিং, যে মনোহর ভাই আসতেছে, আমরা খিচুড়ি খাবো একসাথে। তারপর খিচুড়ি খেলাম, রাত 2টা-3টার সময় খিচুড়ি খেয়ে 3টার সময় আমি তারপর আমার রুমে গেলাম। আচ্ছা আচ্ছা, it was my glorious times এই সময়। অবশ্যই, মানে আমাদের কিন্তু তাহলে অবশ্যই দেখো, দেশে যত আমরা ট্রেনিং করি, বাইরে যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখায়ও। অন্য দেশের ওই সাবজেক্টটা সম্পর্কে জানা, তারা কিভাবে কাজ করছে, এটা কিন্তু প্রত্যেকটা চিকিৎসকেরই আসলে উচিত, যদি সুযোগ পায় বাইরে থেকে কিছু করে আসা। আসলে সাবজেক্টের মধ্যে এত ডেভেলপমেন্ট হয়েছে, এখন যে ডেভেলপমেন্টটা আমাদের মধ্যে হলে আমরা হয়তো মৃত্যুর আগে যদি দেখে যেতে পারতাম। যেমন মিশা ওয়াজ মাই গুড ফ্রেন্ড, আমার একদম ক্লাসমেট। শুধু ক্লাসমেটই না, যখন মিশা, আমরা যখন 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ি, তখন মিশাও, তখন ছাত্র রাজনীতি সবাই করে, তখন মিশা রাজনীতি করতো, আমিও রাজনীতি করতাম। একটা সময় আসলো, ইলেকশন করলাম আমরা, আচ্ছা, মিশা এক দল, আমি এক দল, কিন্তু দেখা গেল যে ইলেকশনও শেষ, আমাদের দলবাজিও শেষ। আচ্ছা, মানে আবার তোমরা বন্ধু, এবং সেই বন্ধুত্ব সেই 76-77 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পলিটিক্যাল ডিভিশন থাকার কালীনও আমাদের সঙ্গে বন্ধুত্ব এখনো আছে, এবং অনেক ভালো বন্ধুত্ব আছে। তো শুধুও না, আরো যারা অন্য দল করতো তাদের সাথেও আমার সম্পর্ক এখন ওরকমই আছে। তো এই জিনিসগুলো এখন যদি আরো বেশি হয়, তাইলে আমরা আরো খুশি হই। আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা এগুলো চাই যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে দলবাজি না থাকে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে ভালোত্ব ডেভেলপ করুক, যে ভালোত্ব মানুষের ভালোত্ব হবে, যে ভালোত্ব পিপুলের ডেন্টাল ভালোত্ব হবে। এটা ইজিলি আমরা নিজেদেরকে একটু কারেকশন করলেই আমরা এই অবস্থানে যেতে পারি, এবং এটাই এখন আমাদের শেষ চাওয়া। ডেন্টিস্ট্রি যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এর রাজনৈতিক মানে উষ্ণতা আমাদের সবাইকে যেন আরো সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে যেটা আমি মানে তোমার পুরো লাইফটা সম্পর্কে যদি আমি করি, যে তুমি লিডারশিপের জায়গায় কাজ করেছো, তুমি চিকিৎসক হিসেবে কাজ করো, তুমি ফিলান্থ্রপিক অনেক কাজ করেছো, আমি জানি যে একদমই মানুষের উপকারের জন্য, একদম সেই দুস্থ মানুষের উপকারের জন্য কাজ করেছো। সবগুলোই কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। এবং তুমি যে বললা যে যতই থাকুক বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যে একসাথে থাকা, সে যেটাই হোক, যেই মতেরই হোক না কেন, এগুলো যে এই বয়স পর্যন্ত তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করে যেতে পারছো, এটা বিশাল বড় সফলতা পাবে। এবং এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি নিজে সবসময় তোমার কাছ থেকে এগুলা জানতে পারলে আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ তুমি আমার সাথে গল্প করার জন্য। থ্যাংক ইউ বাবা। ওয়েলনেস ওয়েভস আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট। আমরা প্রতিবারই নতুন নতুন অতিথি ও নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসব। অবশ্যই এপিসোডটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে কোনো এপিসোড মিস না হয়। আর সাথে ডেসক্রিপশন বক্সে রাখা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানাবেন আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা। আমরা আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।